করলাম। আচ্ছা, আজকে আমাদের লিমিট অফ এ ফাংশনের লেকচার নাম্বার 2, তাই তো? তোমাদের লাস্ট ক্লাসে কারোর কোনো ডাউট আছে? ওকে, লিমিট অফ এ ফাংশনের আজকে আমরা করব লেকচার নাম্বার 2। আচ্ছা, আমরা যেটা আগের দিন করেছি যে টপিকটার উপরে ডিসকাশন, সেখানে মেইনলি আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া পড়েছি। মেইনলি আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাস করেছি। আচ্ছা, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা কিরকম ছিল, যে সাপোজ f is a function from d to r and suppose c is a point, limit point of d, তাহলে বলছে যে if for every sequence xn, right, which belonging to d and xn এর not equal to c for all n and which converges to c, if xn converges to c, implies f of xn, this sequence converges to a fixed point L, then we call limit x goes to c fx equals to L. এই টপিকটার উপরেই আমরা লাস্ট ক্লাসে সবকিছু ডিসকাস করেছি। আজকে আমরা যেটা করব সেটা হলো অ্যালজেব্রা অফ লিমিট। আচ্ছা, আমারটা পিন করা আছে তো? আমার স্ক্রিনটা পিন করা আছে তো? না ম্যাম, আপনারটা পিন করা নেই, কিন্তু আমরা যদি নিজেরা ইন্ডিভিজুয়ালি আপনাকে পিন করে নিই তাহলেও দেখতে পাবো। ও আচ্ছা, এখন দেখো পিন করা আছে। তাহলে আমরা যেটা করছি সেটা হলো অ্যালজেব্রা অফ লিমিটস। অ্যালজেব্রা অফ লিমিটস এর কি প্রয়োজন সেটা আমি আগে বলি, কেন আমরা করব। দেখো, আমরা যদি বলি যে লিমিট এক্স গোস টু সি এফ এক্স বা এক্স স্কোয়ারের লিমিট ক্যালকুলেট করো, আমরা বলছি সি স্কোয়ার হবে। বা আমি বলছি লিমিট এক্স গোস টু জিরো সাইন এক্স এর লিমিট ক্যালকুলেট করো, সেখানে আমরা বলছি জিরো। এগুলো আমরা, যেহেতু এই ফাংশনগুলো খুব ইজি, মানে খুব সিম্পল ফাংশন, তাই এইগুলোর লিমিটিং ভ্যালু আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন কাজে লাগিয়ে সহজেই বের করতে পারি, তাতে আমাদের খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যদি আমার কাছে এফএক্সটা খুব ডিফিকাল্ট টাইপের একটা ফাংশন থাকে, সাপোজ ধরো আমার কাছে আছে সাইন এক্স বাই, এখানে দেওয়া থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স, এরকম টাইপের একটা ফাংশন দেওয়া থাকলো, দিয়ে বলা হলো যে লিমিট এক্স গোস টু সে বলা হলো পাই বাই 2, এফএক্সটা কি হবে ক্যালকুলেট কর। এই সমস্ত কেসগুলোতে কি হয়, আমার কিন্তু আরবিট্রারি এপসাইলনের করেসপন্ডিং ডেল্টা বের করাটা
ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো আমরা সেই জন্যেই এই যে কমপ্লেক্স প্রবলেমটাকে কিছু সিম্পল পার্টে ডিভাইড করে প্রবলেম সলভ করব। কিভাবে সিম্পল পার্টে ডিভাইড করতে পারি? আমরা যেটা করব, এগুলো আমরা করেছি অলরেডি, এই ধরনের অ্যাপ্লিকেশন আমরা করেই ফেলেছি ক্লাস 11-এ, কিন্তু কেন হয় তার যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন সেগুলো কিন্তু আমরা করিনি। সেটাই আমরা শিখবো যে কেন হয়। তখন আমরা করেছি কি করেছি, যে আমরা নিউমারেটরের লিমিট বের করেছি, লিমিট x গোজ টু পাই বাই 2 sin x, সাপোজ সেটা হচ্ছে 1, আর ডিনোমিনেটরের লিমিট বের করেছি যে পাই বাই 2 তার হোল স্কোয়ার প্লাস পাই বাই 2 প্লাস অফ 6, তাই তো? তাহলে এইভাবে কিন্তু আমরা এই একটা কমপ্লেক্স ফাংশনের লিমিট বের করেছি, তাই না? তাহলে আমাদের কাজ হলো এই জিনিসটাকে প্রুফ করা যে কিভাবে আমরা একটা কম্বিনেশন অফ, যেখানে একটা ফাংশন অনেকগুলো ফাংশনের কম্বিনেশন, সেখানে কোনো পয়েন্টে ওই যে মানে যে নতুন যে ফাংশনটা, যেগুলো সব সিম্পল ফাংশন কম্বাইন করে আমরা তৈরি করি, সেইখানে কিভাবে আমরা লিমিট ক্যালকুলেট করতে পারি। তো সেই জন্যই আমরা অ্যালজেব্রা অফ লিমিটস এই টপিকটা ডিসকাস করব। তো অ্যালজেব্রা বলতে মানে কি আমরা জানি, সেখানে আমার প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই রিলেটেড ডিসকাশন থাকবে, মডিউলাস এই ধরনের ডিসকাশনগুলো থাকবে। তো কি পড়ছে, ফার্স্ট আমরা বলবো কি, ফার্স্ট যে থিওরেম আমরা পড়ব সেটা হচ্ছে সাপোজ f and g are two function from D to R, both are defined on same domain D, and suppose C is a limit point of D. Now if limit x goes to C fx, suppose এর limiting value L, and limit x goes to C gx, say this is m, then আমরা প্রুফ করব যে আমি যদি এদের অ্যাডিশন করি, এই যে নতুন ফাংশনটা f প্লাস g x, সেটা হবে কি l প্লাস m। আমি যদি এদের সাবট্রাকশন করি তাহলে এটাও হবে l মাইনাস m। 2 নম্বর কি, আমি যদি লিমিট x গোজ টু c করি তাহলে f ইন্টু g, এই যে ফাংশনটার এটার লিমিট হবে কি l ইন্টু m, এরকম। বুঝা গেছে? f প্লাস g কেমন ভাবে ডিফাইন হয় জানো তো? f প্লাস g যে ফাংশনটা, দিস ইজ ডিফাইন্ড বাই fx প্লাস gx। f মাইনাস g এর ক্ষেত্রেও সেম, fx মাইনাস gx। প্রোডাক্টের ক্ষেত্রেও তাই, f ইন্টু g এর ক্ষেত্রে x পয়েন্টে কিভাবে ডিফাইন, fx ইন্টু gx, এরকম। আমি এখানে ডিভিশনের কথাটা এক্ষুনি বলছি না, ডিভিশনটা আমরা বলবো নেক্সট থিওরেমে, ওটার একটুখানি কিছু স্পেশাল প্রপার্টি লাগে সেই জন্য। তো এটার আমি একটা দুটো করে দিলাম, করে দিচ্ছি, প্রুফটা দেখিয়ে দিচ্ছি, দুটো স্টাইলে করব, দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচে করব, আর বাকি যে পোর্শনটা সেটা তোমরা নিজেরা করো, ঠিক আছে? প্রথম এখানে আমি দুটো অ্যাপ্রোচ করব, একটা প্রুফ আমি দেখাবো এপসাইলন ডেল্টা অ্যাপ্রোচে, আর একটা আমি অ্যাপ্রোচ দেখাবো যেটা হলো আমার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার যে অ্যাপ্রোচ। তোমরা যে কোনো একটাই করতে পারো। যদি এক্সাম কোয়েশ্চেনে আমাকে মানে মেনশন করে না দেওয়া থাকে যে তুমি এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে করো, তাহলে আমরা যে কোনো অ্যাপ্রোচই অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তো ফার্স্ট যে এই যে থিওরেমটা, মানে এই যে প্রুফটা, এটা আমি এপসাইলন ডেল্টা দিয়ে দেখাচ্ছি, আর সেকেন্ডটা আমি না হয় সিকোয়েন্সিয়াল বা যে কোনো একটা, প্রথমটাকেও দেখাতে পারি, প্রথমটা ধর আমি সিকোয়েন্সিয়াল দিয়ে করছি, কত সহজে হচ্ছে। ফার্স্ট যেটা, ফার্স্ট থিওরেমের যে প্রুফটা, 1 নম্বর প্রুফ অফ 1, কি রকম কি বলে দেওয়া আছে যে লিমিট x গোজ টু c fx টা l, এটা গিভেন, and limit x goes to c gx, this is m, this is also given, right? Now we prove that limit x goes to c fx plus gx টা হচ্ছে l plus m, তাই তো? কিভাবে করব, আমি একটা সিকোয়েন্স চয়েস করছি, let
xn be a sequence in D which converges to C, ঠিক আছে? xn টা কোথায় কনভার্জ করছে? C তে কনভার্জ করছে। আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি xn is not equal to C for all n, সিকোয়েন্সের কোনো টার্মই C এর সাথে ইকুয়াল নয়। আচ্ছা, সিন্স এই যে লিমিট x গোজ টু C fx টা l, তাহলে এটা ইমপ্লাই করবে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি f of xn, দিস ইজ অলসো কি হবে? এটা xn c তে কনভার্জ করলে fxn কোথায় কনভার্জ করবে? l এ কনভার্জ করবে, বিকজ লিমিট x টেন্ডস টু c fx টা তো l, তাহলে বাই ইউজিং সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ওভার দিস ফাংশন fx we can say this, and also limit n tending to infinity g of xn, this is also n. এবার আমরা সিকোয়েন্সে এই দেখো, এটা কিন্তু খুব প্রুফ করেছো তোমরা কি, যে x এর একটা সিকোয়েন্স সে যদি l এ কনভার্জ করে, yn যদি m এ কনভার্জ করে, তাহলে xn প্লাস yn টা কোথায় কনভার্জ করবে? l প্লাস m এ, এটা আমরা জানি, এটা তো সিকোয়েন্সের প্রপার্টি। তাহলে বাই দ্য প্রপার্টি of sequence, limit n tends to infinity fxn plus gxn, this is also l plus m. তাহলে এটাই হলো কি, খুব সহজ অ্যাপ্রোচ, এটা মানে ভীষণ ইজি। লিমিট n tends to infinity f plus g, এই ফাংশনটার xn এ এই লিমিটটা কোথায় যাচ্ছে? f প্লাস জি ফাংশন, যে ফাংশনটা সেই যে xn f প্লাস জি xn, সেটা কোথায় কনভার্জ করছে? l প্লাস m। তাহলে এবার লিখবো কি, সিন্স xn is arbitrary, since xn is arbitrary, তাহলে দেন লিমিট x tends to c f plus gx, এটা কি হবে? l plus m। এই যে প্রপার্টিটা, এই যেটা আমি লিখলাম যে xn l এ কনভার্জ করলে yn m এ কনভার্জ করলে এইটা হবে, এটা তোমরা পাশে মেনশন করে দেবে, এইখানে লিখে দেবে, সিন্স বলে এটা ব্র্যাকেটে লিখে দেবে, তাহলে আর কোনো কোয়ারিজ কারো থাকবে না। তাহলে কি করলাম আমরা? আমার কাছে দেওয়া ছিল যে fx টা l এ কনভার্জ করছে, gx টা m এ কনভার্জ করছে, আমাকে দেখাতে হবে fx প্লাস gx টা l প্লাস m এ কনভার্জ করছে। তাহলে আমি একটা আরবিট্রারি সিকোয়েন্স নিয়েছি xn, যেটা কিনা c তে কনভার্জ করছে, আমি কি দেখাবো? fxn প্লাস gxn টা l প্লাস m এ কনভার্জ করছে। তাহলে যেহেতু x টেন্ডস টু c fx টা l, তার মানে fxn টা কোথায় কনভার্জ করছে? l এ। এবার এটা তো সিকোয়েন্স, সেই জন্য এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দেওয়া হয়েছে, এখানেও তাই। তাহলে এখান থেকে আমরা বাই ইউজিং অ্যাডিশন প্রপার্টি অফ টু কনভার্জেন্ট সিকোয়েন্স আমরা এই লাইনটা লিখতে পারি। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন প্রায় দেখতে পাই, সেটা কি, যে কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরেম ট্রু না ফলস। আমরা তো যে কোনো প্রুফের কি করি, ইফ অ্যান্ড অনলি ইফ পার্টটা দেখি যে বোথ সাইডটা ট্রু হচ্ছে কিনা। তাহলে কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরেম কি হবে? ট্রু না ফলস। অর্থাৎ কনভার্স মানে কি, যে ইফ লিমিট x টেন্ডস টু c f প্লাস g, এই যে এটা নতুন ফাংশনটা, এটা যদি কোথাও কনভার্জ করে, তাহলে কি, 1 সেকেন্ড,
যদি এটা কোথাও কনভার্জ করে তাহলে কি এটা ইমপ্লাই করবে যে লিমিট এক্স টেন্ডিং টু সি এফ এক্স এটাও এক্সিস্ট করবে এবং লিমিট এক্স টেন্ডিং টু সি জি এক্স এটাও এক্সিস্ট করবে। আগে কি ছিল, কম্পোনেন্টগুলোর লিমিট এক্সিস্ট করলে তাদের কম্বাইন করলে আমি লিমিটিং ভ্যালু পাবো। এবার বলছে কি, যদি কম্বাইন করে যে আমার লিমিটিং ভ্যালুটা থাকে তাহলে কি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে সেই পয়েন্টে? কেউ কি বলতে পারবে এরকম, এটার কি কনভার্স পার্টটা ট্রু? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম একটা 2 নম্বরের কোয়েশ্চেন তুমি এখানে না হোক কন্টিনিউটি চ্যাপ্টারে যেখানেই হোক এইটা কিন্তু পেতে পারো। এইটার কনভার্স পার্টটা কিন্তু ফলস। দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। মানে এমন আমার ফাংশন আছে যাদের কম্বাইন করে আমি যে নতুন ফাংশনটা পাচ্ছি সেখানে লিমিটের ভ্যালু এক্সিস্ট করবে, বাট ইন্ডিভিজুয়াল ফাংশনগুলো তাদের কিন্তু কোনো ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না। অ্যাজ ফর এক্সাম্পল, আগের দিন আমি বলেছিলাম তোমাদেরকে, একটা এক্সাম্পল করেও ছিলাম যে এটা কিন্তু আমাদের কাউন্টার এক্সাম্পলে অনেক কাজে আসে। সেটা হলো যে ধরো এফ একটা ফাংশন তুমি নিলে আর থেকে আর এ, ঠিক আছে? কিভাবে করলে? ডিফাইন বাই এফ এক্স ইকুয়াল টু 1 যদি এক্সটা কি হয়, র্যাশনাল নাম্বার হয়, আর -1 যদি এক্সটা কি হয়, ইররেশনাল নাম্বার হয়। এটা হচ্ছে এফ এক্স। আর জি এক্সটা এরকম, জি এক্সটা হচ্ছে -1 হবে যদি এক্সটা হয় র্যাশনাল, আর 1 যদি এক্সটা কি হবে, ইররেশনাল। এইটা আমার এফ এক্স আর এইটা আমার জি এক্স। জিও তুমি নাও আর থেকে আর এ, আর থেকে আর এ ডিফাইন। তাহলে এই আমার চার্জারটা তো দাও তো, এই চার্জার তাহলে তাহলে বলো তো এফ প্লাস জি এক্সটা কেমন ফাংশন হবে? কেউ বলো তো আমাকে। হ্যাঁ, এফ প্লাস জি এক্স ফাংশনটা কেমন ফাংশন হবে? এফ এক্সটা কি নিলে? র্যাশনালে 1, ইররেশনালে -1। আমার ব্যাগে আছে, ইররেশনালে -1। আর এটা হচ্ছে, বলো, -1 to the power n। -1 টু দি পাওয়ার n হবে কেন? এই যে এফ এক্সটা কি নিলে? র্যাশনালে 1, ইররেশনালে -1। আর জি এক্সটা কি নিলে? র্যাশনালে -1, ইররেশনালে +1। তাহলে তুমি যদি এদেরকে অ্যাডিশন করো এফ প্লাস জি, তাহলে কি ফাংশন পাবে? অ্যাডিশন কিভাবে করব? তুমি যদি যে কোনো র্যাশনাল পয়েন্ট নাও, এক্স যদি র্যাশনাল পয়েন্ট হয়, তাহলে এফ প্লাস জি এর ভ্যালু কত হবে? এর র্যাশনালে ভ্যালু 1, এর র্যাশনালে ভ্যালু হচ্ছে -1, তাহলে এফ প্লাস জি করলে কি হবে? 0 হবে। তাহলে 0 হবে। র্যাশনালেও 0 হবে, ইররেশনালেও কি হবে? 0ই হবে। 0ই হবে, রাইট। তার মানে এফ প্লাস জি এক্সটা হচ্ছে 0 ফর অল এক্স বিলংস টু আর। তোমার ব্যাগে নেই? ফর অল এক্স বিলংস টু আর। বোঝা গেছে? তাহলে এবার বলো তো, এই যে ফাংশনটা ছিল এফ এক্স, এর কোন পয়েন্টে লিমিট এক্সিস্ট করতো? এই ফাংশনটির কোন পয়েন্টে লিমিট এক্সিস্ট করতো জানো? করিয়েছিলাম আমি আগের দিন, দেখে বলো তো। ম্যাম, এটা তো লিমিট এক্সিস্ট করছিল না। কোনো পয়েন্টে এর লিমিট এক্সিস্ট করছিল না, এক্স্যাক্টলি। তাহলে ফর, মানে যে কোনো, ইফ সি ইজ এনি রিয়েল নাম্বার, সি ইজ এনি রিয়েল নাম্বার, দেন লিমিট এক্স টেন্ডিং টু সি এফ এক্স and limit extending to c gx a
দিস ডু নট এক্সিস্ট। কোনোটাই কিন্তু সি পয়েন্টে, যে কোনো সি তুমি দাও, এক্সিস্ট করবে না। কিন্তু তুমি যদি লিমিট এক্স টেন্ডিং টু সি বের করো এফ প্লাস জি এর ক্ষেত্রে, তাহলে কিন্তু এর লিমিটিং ভ্যালু কি আসবে? 0 আসবে ফর এভরি সি, রাইট? বোঝা গেছে? তাহলে এখানে কি হলো, কম্পোনেন্ট গুলো লিমিটে এক্সিস্ট করছে না, কিন্তু তুমি যখনই ওদের অ্যাড করছো, যে নতুন ফাংশনটা পাচ্ছো, সেটার কিন্তু লিমিট এক্সিস্ট করে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বলো তো? ধরো কোথাও গিয়ে তুমি দেখছো একটা জায়গায় আছে লিমিট এক্সটেন্ডিং টু সি, মনে করো তোমার কাছে কোথাও একটা আছে, ধরো সাইন এক্স প্লাস একটা কিছু এফ এক্স, এটা মনে করো এরকম টাইপের একটা এসছে, ধরো 6। তুমি কিন্তু এটাকে এরকম ইচ্ছে মতো ভেঙে লিখতে পারো না যে লিমিট এক্সটেন্ডিং টু সি, মানে সি সাইন এক্স এর ভ্যালু ধরো তুমি লিখছো কিছু একটা 4, আর এইটার ভ্যালু হচ্ছে 2, লিমিট এক্সটেন্ডিং টু সি এফ এক্স, এটার ভ্যালু লিখছো 2 বা 3, এরা মন মতো একটা কিছু লিখে দিলে কিন্তু হবে না। হতেই পারে যে তুমি হয়তো কম্বাইন করে যে নতুন ফাংশনটা পেয়েছো সেটার লিমিট এক্সিস্ট করেছে, কিন্তু এই কম্পোনেন্টটার লিমিটের কোনো এক্সিস্টেন্স নেই, এরকম হতেই পারে। তাহলে যদি এরকম কম্বাইন থাকে তুমি ভাঙতে পারবে না, কিন্তু তোমাকে যদি পার্ট বাই পার্ট জানা থাকে সেখানে তুমি কম্বাইন করতে পারো। এটুকু ক্লিয়ার? সেটা সব ক্ষেত্রেই, অ্যাডিশন সাবট্রাকশন সবার জন্য এই জিনিসটা ট্রু। এটার কাউন্টার এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট, এইটা বেশি ইম্পর্টেন্ট এক্সামে আসার মতন। এই প্রুফটার চেয়ে কাউন্টার এক্সাম্পলটা বেশি মনে রাখতে হবে, ঠিক আছে? সিমিলারলি আমরা যেটা করব, যে কি এই পার্টটা করব, এটা আমি এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে করব বলেছি। প্রুফ অফ 2 নম্বরের প্রুফ কি, যে লিমিট এক্স টেন্ডিং টু সি এফ এক্স, এটা যদি এল হয়, অ্যান্ড লিমিট এক্স টেন্ডিং টু সি জি এক্স, এটা যদি এম হয়, তাহলে লিমিট এক্স টেন্ডিং টু সি এফ এক্স ইন্টু জি এক্স, এটা কি হবে? এল ইন্টু এল। এটা আমি দেখাতে চাইছি। কিভাবে দেখাবো? বাই ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনেশন দেখাবো। তাহলে তার জন্য আমি কি চয়েস করব? ফার্স্ট আমি চুজ করব এপসাইলন পজিটিভ, আর আমার কাজ কি? আমার কাজ হলো করেসপন্ডিং একটা ডেল্টা বের করা। ডেল্টাটা কার উপর ডিপেন্ড করবে? এপসাইলনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এখন আমার কাছে এইটা যেহেতু দেওয়া আছে, এই জিনিসটা যেহেতু দেওয়া আছে, তাহলে সিন্স লিমিট x tending to c fx, this is equals to L, তাহলে then for pre-assigned epsilon greater than 0, there exists some delta greater than 0 such that mod of fx minus L, this is less than epsilon for all x satisfying যা যে জিনিসগুলো তোমরা লেখো, mod x minus c greater than 0 less than delta। আচ্ছা আমি এটা delta 1 লিখলাম, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, and there exists some delta 2 greater than 0 such that mod of, এই এপসাইলনটাকে আমি পরে হয়তো একটু ম্যানিপুলেট করতেই পারি, সেটা আমি আমার প্রয়োজন বুঝে করব। mod of gx minus m, this is less than epsilon for all x satisfying mod of x minus c greater than 0 less than delta 2, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে? mod of f gx
এটা আমি কোথায় কনভার্ট করবে, এল ইন্টু এম এ কনভার্ট করবে, এটা আমি দেখাতে চাইছি। তাহলে এটা হলো মড অফ এফ এক্স ইন্টু জি এক্স মাইনাস এল ইন্টু এম। ঠিক আছে, এবার এখানে আমি একটু কিছু মানে অ্যাডিশন সাবট্রাকশন করছি জাস্ট ফর ক্যালকুলেশন, নাথিং এলস। ধরো তুমি এটাকে এইভাবে লিখে ফেলো, মাইনাস অফ এল ইন্টু জি এক্স প্লাস অফ এল ইন্টু জি এক্স, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো, মাইনাস অফ এল এম। সে আগের দিন বললাম না কারি লিভ ট্রিক্স, মানে অ্যাড আর সাবট্রাক্ট, বেসিক্যালি জাস্ট ফর ক্যালকুলেশন, এমনি কোনো আদার আর কোনো ইম্পর্টেন্স এখানে কিছু নেই। এবার আমি এইটুকু পোর্শনে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি তুমি অ্যাপ্লাই করো তুমি কি পাবে, দিস ইজ লেস ইকুয়ালস টু, কি পাবে বলো, মড অফ এফ এক্স মাইনাস এল ইন্টু জি এক্স প্লাস মড অফ এল ইন্টু জি এক্স মাইনাস অফ এম। এটা ঠিক আছে, বোঝা গেছে? এইবার দেখো, দিস ইজ লেস ইকুয়ালস টু মড অফ এফ এক্স মাইনাস এল ইন্টু মড অফ জি এক্স, মড অফ এক্স ইন্টু ওয়াই, মানে মড এক্স ইন্টু মড ওয়াই, এটি জাস্ট ওই প্রপার্টি গুলো করছি, প্লাস মড এল ইন্টু মড অফ জি এক্স মাইনাস এন। কিচ্ছু না, এটা জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। এবার দেখো তো এইটাকে আমি লিখতে পারি লেস ইকুয়ালস টু, এই যে এই পোর্শনটাকে আমি কি লিখেছি, লেস দ্যান এপসাইলন লিখেছি না, তাহলে আমি এটাকে লিখছি লেস ইকুয়ালস টু এপসাইলন, মানে লেস ইকুয়াল টু না, লেস দ্যান এপসাইলন ইন্টু মড অফ জি এক্স, তাই তো, প্লাস এটাকে আমি কি লিখছি, মড অফ এল ইন্টু এপসাইলন। এবার আমি তো এই পুরো ব্যাপারটাকেই অ্যাকচুয়ালি লেস দ্যান এপসাইলন রাখতে চাইছি, এটাকেই তো আমি দেখাতে চাই লেস দ্যান এপসাইলন ফর সাম ডেল্টা। সেই জন্যে আমি এই যে লিখেছি না জি এক্স মাইনাস এমটা লেস দ্যান এপসাইলন, এই জায়গাটাকে আমি একটুখানি সাজিয়ে লিখছি যে আমি এইটা নেব, আরবিট্রারি যে কোনো এপসাইলনের জন্যই তো আমি ডেল্টা পাবো, তাহলে আমার কাছে এইটাই পুরোটা একটা মনে মনে এপসাইলন ওয়ান ভেবে নাও। তাহলে এই এপসাইলন ওয়ানের জন্য আমার কাছে একটা ডেল্টা থাকার কথা ছিল, রাইট? তাহলে আমি এইটা নিলাম জাস্ট ফর ক্যালকুলেশন, বুঝা গেছে? তাহলে যেই তুমি এটা এপসাইলন বাই 2 ইন্টু মডেল করবে, দেখো এটা এপসাইলন বাই 2 চলে আসবে। এবার রইলো বাকি এই প্রবলেমটা, এখানে এখনো এক্স রয়েছে, কোনো কনস্ট্যান্ট আসে। এই পার্টটা আরেকবার বলবেন? হ্যাঁ বল, হ্যাঁ কেন, হ্যাঁ কেন নিলাম বলছি, শোনো। দেখো তোমাকে কি আনতে হবে, তোমাকে আলটিমেটলি দেখাতে হবে যে এই পার্টটা, এই যে লাইনটা, এইটা তোমাকে আলটিমেটলি লেস দ্যান এপসাইলন দেখাতে হবে, তাই তো? এবার তুমি যদি এই পার্টটাকে, এই যে জিনিসটা, এটাকে যদি এপসাইলনটাকে এপসাইলন বাই 2 লেখো, যেহেতু দুটো পোর্শন আছে অ্যাডিশনের দুপাশে, এটা যদি আনতে পারো তাহলেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখন এই এপসাইলন বাই 2 কি করে আনবো, এখানে তোমার কাছে এসেছে মডেল, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আর এইখানে তুমি এই যে এটা লিখেছো, যেহেতু জিএক্স টা এম এ কনভার্ট করছে, তার জন্য জিএক্স মাইনাস এম টা লেস দ্যান এপসাইলন হবে ফর সাম ডেল্টা টু স্যাটিসফাইং দিস ইনইকুয়ালিটি। এটাও ক্লিয়ার তো? তাহলে তুমি যদি এটা বাই 2 মডেল না লিখতে, ধরো এটা তুমি লিখলে না, মনে করো এটা তুমি লিখলে না এই জিনিসটা, তাহলে এটা কি আসতো, এল ইন্টু মডেল ইন্টু এপসাইলন আসতো, তাই তো? এটা আসতো, কিন্তু তোমাকে তো এপসাইলন বাই 2 আনায়, এইটা আনার আমার চেষ্টা করছি, এই জিনিসটা আমি আনতে চাইছি। এবার আমার কাছে দেওয়া আছে কি, আমার ডেফিনেশন কি বলে, আমার ডেফিনেশন বলে যে যদি জিএক্স টা এম এ কনভার্জ করে, যদি জিএক্স টা এম এ কনভার্জ করে, তার মানে তুমি যে কোনো এপসাইলন নাও না কেন, সে তুমি যদি যে এপসাইলনটাকে তুমি নাম দাও এপসাইলন 1 যাই নাও না কেন, তুমি সবসময় একটা ডেল্টা পাবে। তাহলে আমি যদি এপসাইলন এই 1টাকে এরম চয়েস করি 2 বাই মডেল, এটা পজিটিভ নাম্বার, কেন? কারণ এপসাইলনটা পজিটিভ, তাহলে এপসাইলন বাই 2 ইন্টু মডেল, এটা অলসো পজিটিভ নাম্বার। তাহলে তুমি সেক্ষেত্রেও এরকম একটা ডেল্টা 1 ডেল্টা 2 কিছু একটা পেতে, যার জন্য এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই হতো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছো? মানে তোমার কাজ হচ্ছে যে যেন যেভাবেই হোক, যেন এই মডেল আর এই মডেল কেটে গিয়ে কি পড়ে থাকে, এপসাইলন বাই 2। হ্যাঁ, ওই জন্য আগে থেকে এখানে কিছু লিখবে না, এই যে এপসাইলন বাই 2 ইন্টু মডেলটা আমি আগে লিখিনি, কেন লিখিনি? কারণ আমি দেখে বুঝে নেব যে কি লাগবে,
আমার কি হলে এই পোর্শনটা আউট হয়ে যায়, জি এপসাইলন বাই 2 পড়ে থাকে, সেই হিসাবে আমি নিয়েছি। এখনো দেখো এইখানে একটা বাকি আছে, এইখানে কিন্তু আমি এখনো এপসাইলন বাই 2 আনতে পারিনি, পেরেছি? পারি। সেইটা এইটার জন্যই কিন্তু আমরা আর একটা থিওরেম করছি, যদিও এটা আমি প্রুফের মধ্যে করছি, কিন্তু এটাকে আমরা একটা মানে আলাদা থিওরেম হিসেবেই কনসিডার করব। আর পরীক্ষার সময় যদি আমাকে এই প্রুফটা করতে হয়, আমি শুধু থিওরেমের স্টেটমেন্টটা লিখবো। বোঝা গেছে? তাহলে এই প্রুফটা এখনো আমার কাছে ডিউ রইলো, মনে থাকে যেন। আমি করছি, এক্ষুনি করব, এই ডিউটা পরে করছি। আমি কি দেখাবো দেখো, আমার নেক্সট থিওরেম আমি দেখাবো। আচ্ছা দেখো তো এই জায়গাটা কি হলে সুবিধা হতো, আমি যদি দেখাতে পারি মড অফ জিএক্সটার জায়গায় যদি একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট কিছু নিয়ে আসতে পারি, তাহলে এখানে কি হবে বলো তো? তাহলে এখানে যদি আমার জিএক্স, এটা তো এক্স, এটা ভেরিয়েবল, এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকতো তাহলে কি হতো? তাহলে আমি যেটা করতাম সেটা হতো, আমি এইখানে এপসাইলন বাই কে চয়েস করতাম। তাহলে কি হতো বলতো? কে না 2k, যেই 2k চয়েস করতাম সেই কি হতো, এই এপসাইলন বাই 2k আর এই কে, এই যে উপরে কে প্রোডাক্ট ছিল, আলটিমেটলি দুটো আউট হয়ে পড়ে থাকতো কি এপসাইলন বাই কি পড়ে থাকতো? 2 পড়ে থাকতো, তাই না? সেইটাই আমরা করব, যে আমি এইখানে একটা কনস্ট্যান্ট আনার চেষ্টা করব। ঠিক আছে, কিভাবে আনবো দেখো। তার জন্য আমার কাছে এই থিওরেমটা আছে। থিওরেমটা খুব ভিজুয়ালাইজ করার মতোই ব্যাপার, যে কি বলছে, যে সাপোজ জি একটা ফাংশন ফ্রম ডি টু আর and C is a limit point of D if limit x goes to C gx, এটা যদি exist করে finitely, if this exist finitely, then gx is bounded, gx bounded হয়ে যায়, মানে আনবাউন্ডেড হতে পারবে না। gx is bounded in some neighborhood of C, মানে বলতে চাইছে এরকম, যে ধরো যদি কোনো ফাংশনের কোনো একটা পয়েন্টে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, তার মানে তুমি সি কে ঘিরে এরকম একটা ছোট্ট জায়গা পাবে যার মধ্যে জিএক্সটা বেশি ইনফিনিটিতে যেতে পারবে না। যদি কোনো ফাংশন কোনো পয়েন্টে ইনফিনিটিতে চলে যায়, তাহলে কিন্তু ওই ফাংশনের ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না। কেন করে না? ধরো তুমি যদি বলো এই যে ফাংশনটা, এটা কি ফাংশন? এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন, এটা হচ্ছে 1/x ফাংশন। এই 1/x ফাংশনের 0 পয়েন্টে লিমিট x টেন্ডস টু 0, 1/x এটা কিন্তু এক্সিস্ট করে না, কেন করে না? এটা আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে বলতে পারি দিস ডাজ নট এক্সিস্ট। কিভাবে বলবো? তুমি সিকোয়েন্স নাও, xn ইকুয়াল টু 1/n সিকোয়েন্সটা নাও, তাহলে xn কোথায় কনভার্জ করবে? 0-তে কনভার্জ করবে। কিন্তু তুমি যদি fxn ক্যালকুলেট করো, তাহলে সেটা কি সিকোয়েন্স আসবে? 1/n, দ্যাট মিনস n। তো এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? fxn, এই যে n সিকোয়েন্সটা, এর যদি তুমি লিমিট নাও, এটা কি এক্সিস্ট করবে ফাইনাইটলি? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, এ তো এক্সিস্ট করে না, দিস ডাজ নট এক্সিস্ট। তাহলে 0 পয়েন্টে যেহেতু এই ফাংশনটা আনবাউন্ডেড, সেই জন্যই কিন্তু এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করলো না। এটা এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়েও খুব ভালো বলা যায়। কি বলা যায়? যে ধরো তুমি যদি ধরো তুমি বলছো যে 0 পয়েন্টে ফাংশনের লিমিট হচ্ছে এইটা হচ্ছে ফাংশনের লিমিট, তাহলে তুমি কি করবে? একে ঘিরে একটা তুমি নেইবারহুড ভাববে, রাইট? তার করেসপন্ডিং তোমার কি চাই? 0কে ঘিরে একটা নেইবারহুড তোমাকে পেতে হবে। এখন তুমি এই ইমেজটা নাও, ঠিক আছে, তুমি একটা পেলে এরকম এইদিকে, কিন্তু তুমি 0কে ঘিরে এইদিকে কোনো লাইনই কিন্তু পাবে না, কোনো লাইন, রাইট, যার প্রত্যেকটা পয়েন্টের যে ইমেজ তারা এর মধ্যে বিলং করবে না কিন্তু, কারণ তুমি যত 0-র এইদিকে চলে আসছো, ফাংশন কিন্তু ইনফিনিটিতে বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু এই স্ট্রিপের বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা কি বোঝাতে পারলাম আমি?
কেউ একজন বলো, এটা কি বুঝতে পারলে? তুমি কিন্তু ওই জিরোকে ঘিরে কোনো নেইবারহুডই কনসিডার করতে পারছো না, যার জন্যে তুমি এই যা প্রত্যেকটা পয়েন্টের যে ভ্যালু, যে 1/x এর যে ভ্যালু, তারা সবসময় এই স্ট্রিপে বিলং করে। কারণ তুমি যত জিরোর কাছে যাচ্ছ ভ্যালু তো তত ইনফিনিটিতে যাচ্ছে, কি করে তারা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে? সেই জন্যই 0 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না। তাই কোনো পয়েন্টের যদি, কোনো ফাংশনের কোনো পয়েন্টে যদি আনবাউন্ডেডনেসের যে টেন্ডেন্সি থাকে, আনবাউন্ডেডের যে টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু সেই পয়েন্টে তার লিমিট ফাইনাইটলি এক্সিস্ট করতে পারে না। তাহলে কোনো ফাংশন যদি তুমি দেখতে পাও যে এটা আনবাউন্ডেড, অটোমেটিক্যালি তুমি সেখানে লিখে দেবে যে দিস ইজ আনবাউন্ডেড ফাংশন, সো ইট হ্যাজ নো লিমিট অ্যাট দিস পয়েন্ট। সরি, এবার এটা আমরা থিওরিটিক্যালি প্রুফ করব। ফার্স্ট অফ অল বাউন্ডেড ফাংশনের ডেফিনেশনটা একটু লিখে দিই যদি কারোর মনে না থাকে। কোনো ফাংশন when it becomes a bounded function. Bounded function means there exists some positive real number k, and k belongs to R, such that mod of gx, this is less equals to k for all x belongs to the domain. এটাই হচ্ছে বাউন্ডেড এর ডেফিনেশন, যে তুমি এরকম একটা আপার বাউন্ড আর একটা লোয়ার বাউন্ড তুমি পাবে, যেটা হচ্ছে প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের ভ্যালু ওই -k থেকে +k রেঞ্জের মধ্যে থাকবে, দেন ইট ইজ বাউন্ডেড। অ্যাজ ফর এক্সাম্পল sin x, দিস ইজ বাউন্ডেড, কারণ ওর আপার বাউন্ড হচ্ছে +1, লোয়ার বাউন্ড হলো -1। বাট tan x কিন্তু বাউন্ডেড নয়, tan x কিন্তু π/2 তে ইনফিনিটিতে চলে যায়। ঠিক আছে, তাহলে আমরা সেটাই করব, যে কিভাবে দেওয়া আছে এটা প্রুফ করছি। সিন্স লিমিট x goes to c gx exist, let L be the limit. Limit at x equal to c, আমি ধরে নিচ্ছি c পয়েন্টের লিমিটের ভ্যালু হচ্ছে l। আচ্ছা, তাই যদি হয়, এক সেকেন্ড, যেহেতু এটা এলটা হলো লিমিট, তাহলে দেন ফর আরবিট্রারি epsilon positive there exist some একই ডেফিনেশন ডেল্টা পজিটিভ such that mod of gx minus l less than epsilon for all x satisfying কি স্যাটিসফাই করছে, এই যে mod of x minus c less than delta greater than 0। ঠিক আছে, তাহলে তোমরা বলো তো, এবার আমি যদি এইটা লিখি mod of gx minus mod l, এটা যদি মড করো তাহলে দিস ইজ লেস দ্যান কি হবে, mod of, নাও জানো তো এই ইনইকুয়ালিটিটা কি ইনইকুয়ালিটি, mod of mod x minus mod y, দিস ইজ লেস দ্যান কি হয়, mod x minus y। যদি না জানো তাহলে দেখবে রিয়েল অ্যানালিসিস বইয়ে যখন তোমার রিয়েল নাম্বার সিস্টেমটা, যেখানে তোমাদের একদম ফার্স্ট দুই একটা মানে এরপরেই রিয়েল নাম্বার যেখানে তোমাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেখানে মডিউলাসের প্রপার্টিতে এটা অবশ্যই প্রুফ করে দেওয়া আছে। যেহেতু মডের প্রপার্টিগুলো আমাদের মানে খুবই কাজে লাগে অ্যানালিসিসের প্রুফের জন্য, সেই জন্য এটা কিন্তু ওখানে করে দেওয়া আছে, দেখে নেবে যদি কেউ না জেনে থাকো। এইটাকে আমি অ্যাপ্লাই করছি, তাহলে mod gx minus mod l, this is obviously less than this and this is less than epsilon for all x belongs to c minus delta থেকে
সি প্লাস ডেল্টা, শুধু বাদ দিচ্ছি কোন পয়েন্টটা সি, আর এখানে তুমি এটাও লিখে দেবে ইন্টারসেকশন ডি। কেন লিখছি? কারণ হচ্ছে এমন হতে পারে ধরো সি একটা এরকম তুমি নিয়েছো নেইবারহুড, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা তুমি পয়েন্টটা নিয়েছো, তাই তো? এবার দেখা যাচ্ছে এই নেইবারহুডের মধ্যে হয়তো এই পয়েন্টটাতে ফাংশনটার ভ্যালুটা মানে ফাংশনটা যে এই যে পয়েন্ট এটা হয়তো ডোমেনেই নেই, তাহলে এই পয়েন্টের ভ্যালুটা আমার দেখার চেক দরকার নেই। সেক্ষেত্রে আমি কি নেব? যতটুকু পোর্শন ডোমেনের মধ্যে আছে সেটুকুই নেব। হয় দেখা যায় দুটো পয়েন্টটা ডোমেনেই ডিফাইন করা নেই, তাহলে এখানে আমার ওই ফাংশনের ভ্যালুটা এইটা হচ্ছে কিনা দেখার দরকার পড়ে না। সেই জন্য এইটুকু দেখবো আর এইটুকু দেখবো আবার এইটুকু দেখবো, এইটুকু যেটুকু পোর্শন আমার ডোমেনের সাথে ইন্টারসেকশনে পড়বে সেইটুকু নেবো, শুধু বাদ দেবো কোনটা? সিটা। এটা বোঝা গেছে? এটা দেখবে নোটেশন অনেক মানে মাপার বইতে এই নোটেশনটা ইউজ করা আছে যে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা নেবারহুড নেবো, শুধু সি পয়েন্টটা বাদ। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে কিছু কিছু পয়েন্ট হয়তো ডোমেনেই বলে দেওয়া নেই, তাদেরকে আমি এমনি ডোমেন থেকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমার দেখার দরকার নেই। তাই আমরা কি করব তখন? যে এই যে তুমি যে নিচ্ছ সিমেট্রিক নেইবারহুডটা, তার যতটুকু ডি এর মধ্যে আছে সেটুকু দেখলেই হবে, শুধু সি পয়েন্টটা বাদ দাও, আর কিছু যাবে মানে দেখার দরকার নেই। ঠিক আছে? আর তা না হলে তুমি ওরকম লিখতে পারো, এইটা লেখো, কোনো অসুবিধা নেই, এটাও লিখতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই, এটাও লিখতে পারো, আবার এটারই ইকুইভ্যালেন্ট এটা, এটাও আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে জিনিসটা হলো কি দাঁড়ালো? মড অফ জি এক্স minus L model this is less than epsilon for all x belongs to c minus delta থেকে c plus delta, বাদ দিচ্ছি কোনটা? c পয়েন্টটা, এবং তার ডি এর সাথে মানে এই রেঞ্জের সিটা বাদ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ডি এর যতগুলো পয়েন্ট আছে সবার জন্য এটা হলেই হবে, বাকি যা হয় হোক। ঠিক আছে? এবার এটা নাও লিখলেও অসুবিধা নেই, কিন্তু লিখলে আরো বেশি অ্যাকিউরেট হয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? মড অফ জি এক্সটা লেস দেন হবে মডেল প্লাস এপসাইলন, আমি অনেক ভেঙে ভেঙে পড়াচ্ছি কিন্তু, মডেল মাইনাস এপসাইলন, তাই তো? কেন? কারণটা আমরা জানি যে মড এক্স যদি কোথাও লেস দেন এ হয়, তার মানে হচ্ছে এক্সটা মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে থাকে, সেটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে? তাহলে তুমি ভাবো তো, দেখো মড অফ জি এক্স এর ভ্যালুটা কিন্তু কি হলো? মডেল প্লাস এপসাইলনের থেকে ছোট হলো, আর মডেল মাইনাস এপসাইলনের থেকে কি হলো? বড় হয়ে গেল, রাইট? তাহলে আমি যদি কেটাকে কি নেব? কে ইকুয়ালস টু আমি কি নেব? ম্যাক্সিমাম অফ মডেল প্লাস এপসাইলন আর জি অফ সি, এইটা নেব। কেন নেব? কারণটা হচ্ছে জি অফ সি না, দরকার নেই জি অফ সি নেওয়া, অসুবিধা নেই, কন্টিনিউটি তো নয়, আমার সি পয়েন্টটা না দেখলেও হবে। তাহলে এইটা হলো, তাহলে আমি কেটাকে কি নিচ্ছি? কেটাকে আমি নিচ্ছি মডেল প্লাস এপসাইলন, চুজ দিস। তাহলে কি দাঁড়ালো? তুমি সি কে ঘিরে একটা ডিলিটেড নেইবারহুড পেলে, যে নেইবারহুডের মধ্যে দেয়ারফর মড অফ জি এক্স this is less than k for all x belongs to c minus delta থেকে c plus delta, c পয়েন্টটা বাদ দাও, আর ডি এ যতগুলো এই রেঞ্জের মধ্যে যতগুলো ডি এর পয়েন্ট আছে সেটা নিতে হবে, তাই আমি ইন্টারসেকশন করেছি। বোঝা গেল? তাহলে দেখো তো, একটা নেইবারহুড পেয়েছো না সি কে ঘিরে, যেখানে জি এক্স এর ভ্যালুটা একটা পার্টিকুলার সংখ্যার থেকে ছোট, পার্টিকুলার কনস্ট্যান্টের থেকে। কেন এটা পসিবল হলো? জাস্ট বিকজ দ্য লিমিটিং ভ্যালু এক্সিস্টস ফাইনাইটলি, সেই জন্যই কিন্তু তুমি এই ডেল্টাটা পেলে, এবং সেখানে কিছুই করলাম না, জাস্ট একটা ইনইকুয়ালিটি, পাতি ইনইকুয়ালিটি একটা ব্যবহার করলাম, আর কিচ্ছু না, ছোটবেলার একটা ইনইকুয়ালিটি। কারণটা কি? কারণ আমি দেখতে চাই মড জি এক্সটা একটা কিছুর থেকে ছোট, তাহলে মড জি এক্স আনতে গেলে আমাকে তো কিছু একটা করতে হবে, তাই আমি এইটাকে অ্যাপ্লাই করেছি। বোঝা গেল না গেল না বলো? এই যে এই জায়গাটায় একটা ইনইকুয়ালিটি ইন্ট্রোডিউস করিয়েছ, এই একটা এইখানে একটা ইনইকুয়ালিটির গল্প আছে, আর কিছুই নেই, আর এই কেটা চয়েস করার ব্যাপার আছে। এই দুটো জিনিস ছাড়া তো এই প্রুফটার মধ্যে আর কিছু আছে বলে আমি দেখতে পাচ্ছি। পাতি একটা ডেফিনেশন ইউজ করেছি, লিমিট এক্সিস্টেন্সি, আর শুধু এই ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করেছি, ব্যাস হয়ে গেল, আর কি আছে?
এবার দেখো এইটাকে আমি অ্যাপ্লাই করব এইখানে। কি অ্যাপ্লাই করব? যে আমার তো বলে দেওয়া আছে সিন্স লিমিট এক্স টেন্ডিং টু সি জি এক্স, এটা তো আমাকে বলে দেওয়া আছে এম, তার মানে অবশ্যই দেয়ার এক্সিস্ট সাম, ধরো আমি বলছি ডেল্টা 3 গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট mod of gx is less than k for all x belongs to c minus delta থেকে c plus delta minus c intersection d for some k greater than 0, রাইট? এটা আমি বলতেই পারি। তাহলে এইখান থেকে আমি কি করতে পারি বলো তো? এইটা না তোমরা কোথায় লিখবে বলো তো? এই লাইনটাকে, এই যে লাইনটা আমি লেখালাম, এই যে ডেল্টা 1 ডেল্টা 2 লিখেছি, ডেল্টা 3টা আমি তারপরে লিখে দেব। এই যে ডেল্টা 3টাকে আমি তারপরে নিয়ে চলে আসব, এইখানে আমি এই লাইনটা লিখব, ঠিক আছে? তাহলে যেই হলো, বা তুমি এটাকে এইখানে লিখতে পারো, প্রথমেই লিখে ফেলো, তাহলে আমার বেশি সুবিধা হবে। প্রথমে লেখো, প্রথমে তুমি ওটাকে ডেল্টা 3 না লিখে তুমি তাহলে লেখো এটাকে তুমি লেখো ডেল্টা, এটাকে তুমি লেখো ডেল্টা 1 ডেল্টা 1, ঠিক আছে? এটাকে ডেল্টা 1 লেখো, এইটাকে তুমি লেখো ডেল্টা 2, আর এইটাকে তুমি নাও ডেল্টা 3। কিছুই নাই, নিজের মতো করে লিখবে, একদম মুখস্থ করার কিছু নেই, নিজের মতো করে। এবার যেই তুমি এখানে লিখলে যে তোমার অ্যাকচুয়ালি আনতে হবে কি mod of gx, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, এইখানে তুমি লেখো হলো, তাই তো? তাহলে তুমি এইটাকে এইটা লেখো, এটা লেখার দরকার নেই। হ্যাঁ, এইটাকে তুমি তাহলে কি নেবে? এটাকে নেব আমি এপসাইলন বাই 2k। কেন এপসাইলন বাই 2k নেব? তার কারণটা হচ্ছে দেখো এপসাইলনটা পজিটিভ, তাহলে এপসাইলন পজিটিভ হলে এপসাইলন বাই 2kও তো পজিটিভ হবে। তাহলে তুমি মনে মনে এপসাইলন বাই 2kটাকে এপসাইলন 2 ধরে নাও, তাহলে এইটা একটা পজিটিভ নাম্বার। এই পজিটিভ নাম্বারের জন্য আমরা একটা কি পাবো? একটা ডেল্টা পাবো বা ডেল্টা 1 পাবো, রাইট? তাহলে সেই ডেল্টা 1টার জন্য fx মাইনাস এলটা লেস দ্যান এপসাইলন 1 হবে। এবার এপসাইলন 1 মানেই তো এপসাইলন বাই 2k ফর অল এক্স স্যাটিসফাইং এইটা, ঠিক আছে? তোমরা এই শুধু এই লাইনটাকে, যেটা আমি শেষে লিখেছি যে gx যেহেতু কোনো একটা ফাইনাইট লিমিটের মানে ভ্যালু দিচ্ছে, তাহলে gxটা বাউন্ডেড, বাউন্ডেড মানে আমি c কে ঘিরে একটা নেইবারহুড পাবো, রাইট? যেখানে gx এর ভ্যালুটা সবসময় ওই কনস্ট্যান্টের থেকে ছোট, ওই নেইবারহুডের মধ্যে, ঠিক আছে? এবার এটা যেই তুমি লিখবে, তাহলে দেখো তো কি দাঁড়ালো? তাহলে এইটা দাঁড়ালো দিস ইজ লেস দ্যান এপসাইলন ইন্টু এপসাইলন বাই 2k ইন্টু k প্লাস মডেল ইন্টু এপসাইলন বাই 2 ইন্টু মডেল। এটা কি বোঝা গেল? gx এর ভ্যালুটা k এর থেকে ছোট, আর আমি এইটাকে এপসাইলন বাই 2k নিয়েছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে এইটা দেখো তো আলটিমেটলি কেটে গিয়ে কি থাকলো? এপসাইলন বাই 2 প্লাস অফ এপসাইলন বাই 2 ইকুয়াল টু কি হলো? এপসাইলন হলো না? এইবার তোমাকে তাহলে ডেল্টা বলতে হবে। ডেল্টাটা কি নেবে বলো তো? মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 অ্যান্ড ডেল্টা 3 নেব। কেন নেব মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3? তার কারণ দেখো তুমি এখানে ফার্স্ট ইনইকুয়ালিটিটা ইউজ করেছো। তা ফার্স্ট ইনইকুয়ালিটিটা ট্রু হচ্ছে কখন? যখন তুমি সি কে ঘিরে সি মাইনাস ডেল্টা 1 সি প্লাস ডেল্টা 1 নেইবারহুড নিচ্ছ, এর মধ্যে এই ইনইকুয়ালিটিটা ট্রু যে মড জিএক্সটা লেস দ্যান কে, ঠিক আছে? আচ্ছা, সি কে ঘিরে ডেল্টা 2 নেইবারহুডের মধ্যে এই ইনইকুয়ালিটিটা ট্রু যে এফএক্স মাইনাস এলটা লেস দ্যান এপসাইলন বাই 2k হবে। তাহলে এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা 2 থেকে সি প্লাস ডেল্টা 2 এর মধ্যে এইটা ট্রু। আর এই যেটা জিএক্স মাইনাস এম, এটাও কিসের উপর ডিপেন্ড করছে? এটাও এই ডেল্টা 3 থেকে ছোট, সি কে ঘিরে এই নেইবারহুডের মধ্যে। তাহলে মনে করো এইটা হচ্ছে আমার কাছে ডেল্টা 3, সি মাইনাস ডেল্টা 3 থেকে সি প্লাস ডেল্টা 3। তাহলে এই তিনটেই যেহেতু আমি অ্যাপ্লাই করছি, তাহলে আমি সব থেকে কোন ডেল্টাটা নেব যেখানে তিনটেই ট্রু? মিনিমাম পোর্শনটাতে ট্রু হবে না? তাহলে এইখানে যে আমি ডেল্টাটা নেব, চুজ ডেল্টা ইকুয়ালস টু দিস হুইচ ইজ গ্রেটার দ্যান 0, রাইট? তাহলে দেয়ারফোর mod of fx into gx
minus L into M, this is less than epsilon for all x belongs to C minus delta থেকে C plus delta, ওই স্যাটিসফাইং ওইটাও লিখতে পারো, ওটাও লিখতে পারো, minus of C intersection of D where delta equals to minimum of delta 1, delta 2, delta 3. বোঝা গেল না বলো? কারো যদি ডাউট থাকে বলো, আমি আরেকবার রিপিট করব। ক্লিয়ার? আচ্ছা, কিছুই না, মানে এখানে জাস্ট এই যে জিনিসটা আমি করলাম কি, এই যে এই পার্টটা প্রুফ করলাম না, যে যদি কোথাও লিমিট এক্সিস্ট করে তাহলে সেটা বাউন্ডেড হয়ে যায় একটা নেইবারহুডের মধ্যে, একটা ছোট্ট জায়গার মধ্যে। ও যদি বাউন্ডেড না হয় তাহলে ওই পয়েন্টে ওর লিমিট এক্সিস্ট করতে পারে না। কোথাও যদি কোনো পয়েন্টে যদি আনবাউন্ডেডনেস থাকে তাহলে ওই পয়েন্টে লিমিট মানে তুমি লিখে দেবে যে এক্সিস্ট করে। সেই প্রুফটা যেহেতু আমি এর মধ্যে অ্যাড করলাম তাই একটু বড় হয়ে গেল, আর কিছুই না। ঠিক আছে, এবার আমার যেটা রয়েছে ডিভিশনের গল্পটা আমাকে বলা হয়নি। ডিভিশনটা আমি কেন সেই সময় বলিনি তার কারণ আছে একটা, তার কারণ ডিভিশন আমরা সব জায়গায় তো ডিফাইনই করতে পারি না। ভাগ কি সব জায়গায় করা যায়? করা যায় না। ডিনোমিনেটর বা নিচে যে আছে সে যদি 0 হয়ে যায় সেখানে আমরা ভাগটা ডিফাইন করতে পারি না, সেই জন্য আমি বললাম না কিভাবে বলবো, কিভাবে হবে ওটা জাস্ট আমি স্টেটমেন্টটা বলে দিচ্ছি যে তোমরা নিজেরা প্রুফটা করবে, বা যে কোনো স্ট্যান্ডার্ড বইতেই তোমরা পেয়ে যাবে যে লেট এফ অ্যান্ড জি আর ফ্রম ডি টু আর, ঠিক আছে, অ্যান্ড সি ইজ এ লিমিট পয়েন্ট অফ ডি। ঠিক আছে, এখানে শুধু একটা লাইন অ্যাড হবে, ইফ gx, বা এরকম ভাবে ইফ না, এখানে লিখো লেট gx is not equal to 0 for all x belonging to D. ঠিক আছে, gx টা not equal to 0, তাই তো। if limit x tends to C fx, this is equals to L, and limit x tending to C gx is equals to m, m is also not equal to 0, then limit x tending to C fx by f by g x, that is limit x tending to C fx by gx, this is equals to L by m. এখানে এই দুটো জিনিস কেন বলতে হলো, তার কারণ যদি আমি gx টা নট ইকুয়াল, কোথাও যদি 0 হয়ে যায় সেখানে এই জিনিসটা আর ডিফাইনই করা যায় না, এই জন্য প্রথম কন্ডিশনটা বলা। আর সেকেন্ডলি m টাকে নট ইকুয়াল টু 0 বলা হলো কেন, তার কারণটা হচ্ছে আদারওয়াইজ L বাই m টাই আবার ডিফাইন্ড হবে না। তাই এই দুটো অ্যাডিশনাল যে মানে কন্ডিশন কিন্তু আমাকে এইটার জন্য এখানে অ্যাড করে নিতে হলো। বাকি প্রুফটা একদম সিমিলার টু দা প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট বা গুণের যে আমরা প্রুফটা করলাম, এই যে প্রুফটা, এই স্টাইলটা কিন্তু প্রায় সিমিলার, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই এর প্রুফটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, যদি কারোর বুঝতে অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে আমি আবার বলে দেব। ঠিক আছে, এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে। এবার এই যে 4টে প্রুফ করলাম, এই 4টে প্রুফের প্রুফটা যত না ইম্পর্টেন্ট, প্রুফটা তো ইম্পর্টেন্ট, তার সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনভার্সটা ট্রু কিনা। কনভার্স অফ দ্য অ্যাবাভ রেজাল্টস, কোনোটারই কিন্তু কনভার্সটা ট্রু নয়, নট ট্রু, এটা মাথায় রাখবে। বা একদম মানে কি বলবো, মোট একদম ধরে এখানে একটা কোয়েশ্চেন এখান থেকে পাওয়ার 80% চান্স। ঠিক আছে, এর কিন্তু কোনোটারই কনভার্স ট্রু নয়। প্রত্যেক ক্ষেত্রেই আমরা যদি এই ফাংশনটাকে কনসিডার করি, fx equal to 1 when x is rational and -1 when x is irrational, আর gx টাকে কনসিডার করব কি উল্টোটা, -1 for x is rational and +1 for x is irrational, এইটা কিন্তু আমরা কনসিডার করব। এবার তুমি যদি fx into gx করো তাহলে কি আসবে, সেক্ষেত্রে -1 আসবে, কনস্ট্যান্ট ফাংশন ফর অল x বিলংস টু r। সুতরাং প্রোডাক্টের লিমিট যে কোনো পয়েন্টে এক্সিস্ট করে। তুমি ডিভিশন করো fx বাই gx, সেক্ষেত্রেও কি -1 হবে, ফলে ডিভিশনেরও লিমিট এক্সিস্ট করছে, তাই না? সব ক্ষেত্রে কিন্তু এটা করছে, কিন্তু ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্টগুলো তাদের লিমিট এক্সিস্ট করে না।
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমি আর একটা রেজাল্ট করাবো আজকে। নেক্সট ক্লাসটা আমি চেষ্টা করব বুধবার নেওয়ার। আমি নেক্সট আর একটা যেটা থিওরেম করাবো সেটা হচ্ছে এইটা, যে let f is a function from d to r and c is limit point of d. If limit x tending to c fx equals to L, then limit x tending to c mod of fx, এটা হবে mod of L, but the converse is not true. এটারও কনভার্স ট্রু নয়। আচ্ছা, এটা কনভার্সটা তাহলে কাউন্টার এক্সাম্পল কি হবে? বলতে পারবে? কনভার্সটার আগে কাউন্টার এক্সাম্পলটা বলো তো। কেউ আছো নাকি? বলো দেখি কনভার্সের কাউন্টার এক্সাম্পলটা। হ্যালো, আচ্ছা, এক্ষেত্রে তোমরা এক্ষেত্রে এটাই নিও, এফটা একটা ফাংশন ফ্রম আর থেকে আর, defined by fx equal to 1 when x is rational and minus 1 when x is irrational. সেক্ষেত্রে mod of fx যদি তোমরা নাও তাহলে হয়ে যাবে constant function 1 for all x belongs to r. তাহলে তোমার কিন্তু যে কোনো পয়েন্টে limit x tending to c fx, this does not exist, but limit x tending to c mod of fx, the limiting value of this is 1. এবার আসি আমি প্রুফটাতে, যে fx এর লিমিট যদি l হয়, mod fx এর লিমিট mod l হবে। কিভাবে করব? ওই এপসাইলন চয়েস করব একটা, চুজ এপসাইলন গ্রেটার দ্যান 0। Now since limit x tending to c fx is L, then for arbitrary epsilon positive, there exists some delta positive such that mod of fx minus L less than epsilon for all x satisfying mod of x minus c greater than 0 less than L. এবার আমি ওই ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব, কোনটা? যেটা আমি আগে করেছি, যে mod of mod x minus mod y, এটা less than mod x minus y, এটা তো আগেই করলাম আগের প্রুফটাতে, এইখানেও আমরা সেইটাই করব। কি করব? যে সিন্স mod of mod fx, যেহেতু mod fx এর লিমিটটা আমি বের করতে চাইছি, this is less than mod of fx minus L, this is less than epsilon for all x satisfying mod x minus c greater than 0 less than delta. This implies limit x tending to c mod of fx এর লিমিটিং ভ্যালুটা দাঁড়ালো mod of l। খুব ইজি ট্রিক্স, মানে কিছুই নেই প্রুফের মধ্যে, জাস্ট দু একটা ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করবো, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা তাহলে অ্যালজেব্রিক প্রপার্টিজ এর থিওরেম গুলো দেখলাম। আজকে আমরা এখানে ক্লোজ করছি। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস করব।
ঠিক আছে, ইনইকুয়ালিটিস অফ লিমিট। ইনইকুয়ালিটিস এর মধ্যে আমার কাছে থাকবে কি, ইনইকুয়ালিটিস অফ লিমিট। ইনইকুয়ালিটিস এর মধ্যে যেটা থাকবে সেখানে আমরা দেখব এটা যে যদি কোনো ফাংশন কোনো একটা পয়েন্টে লিমিটিং ভ্যালুটা পজিটিভ হয়, কোনো একটা পয়েন্টে যদি লিমিটিং ভ্যালু পজিটিভ হয়, তার মানে তুমি ওই পয়েন্টকে ঘিরে একটা নেইবারহুড পাবে যেখানে ফাংশনটা অলওয়েজ পজিটিভ, আদারওয়াইজ হবে না। সিমিলারলি ফর নেগেটিভ, যে যদি কোথাও লিমিটিং ভ্যালু নেগেটিভ হয়ে যায়, দ্যাট মিনস তোমাকে অবশ্যই একটা ছোট্ট নেইবারহুডের মধ্যে তোমাকে কিছুটা টাইম নিচে নেগেটিভ হতেই হবে, ঠিক আছে। এবং তারপরে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট করব, দ্যাট ইজ কল্ড স্যান্ডউইচ থিওরেম, যেটা তোমরা তোমার এর ক্ষেত্রেও করেছো, সিকোয়েন্সের ক্ষেত্রেও করেছো। তো এই প্রুফটা আমরা সিকোয়েন্স দিয়েও করতে পারি। এইভাবে আমরা এই জিনিসগুলো করব। আর আরো দু একটা কিছু বলে আমরা নেক্সট ক্লাসে ভাবছি লিমিটটাকে কভার করব, ঠিক আছে। আচ্ছা, যার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা করতে পারো।